কি গো সুচন্দ্রাদি, তুমি কেমন মা বলো তো? মেয়ের বিয়ের কথাটা অন্তত এবার ভাবো। ঠিক বয়সে মেয়ের বিয়ে না দিলে পরে আর ভালো ছেলে পাবে না। দেখতে দেখতে বয়স তো 25 পেরোলো। আমার রিনির থেকেও তো তোমার মেয়ে 1 বছরের বড়। মেয়ে তো আর নিজের মুখে বলবে না যে আমার বিয়েটা দাও। সেটা বাপ মাকেই উদ্যোগ নিতে হয়। আমি বাপু ভালো ছেলে পেয়ে আর হাতছাড়া করিনি। অগাধ সম্পত্তি ওদের, বড় ব্যবসা, সবই তো জানো। কম বড় লোকের ঘরে আমার রিনির বিয়ে হয়েছে। সোনায় মুড়ে রেখেছে আমার মেয়েকে। সব মায়েরই তো ইচ্ছে হয় গো একটা হীরের টুকরো ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে। আমি তখন আমার নিজের ঘরে ঘুমোচ্ছিলাম। ঘুম ভেঙে গিয়েছিল রেবতী কাকিমার কথাতেই। রেবতী কাকিমার এমন কথায় আমার মাকে খুব নিচু স্বরে বলতে শুনলাম, সবটাই মেয়েদের কপাল রেবতীদি। দেখি মেয়ের বিয়েটা কবে দিতে পারি। মায়ের কথা শুনে রেবতী কাকিমা তখন পান চিবোতে চিবোতে আধিক্যেতার সুরে বলল, বিয়ে না দিলে ভবিষ্যতে কি হবে বলো তো? তুমি একা মানুষ, তুমি তো আর চিরকাল বাঁচবে না। আর তোমার ওই একটি মাত্র মেয়ে। আমার তবে সেদিক থেকে নিশ্চিন্তি। মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি, এবার ছেলের বিয়েটা বাকি। তবে সংসারে একটা ছেলে আর একটা মেয়ে থাকা খুব দরকার। কারণ মেয়ের বিয়ে দিয়ে দিলেও ছেলে তো আমার কাছেই থাকবে। তাই ভাবি জানো তো, তোমার মেয়ের বিয়ে দিয়ে দিলে তোমার দেখার তো আর কেউ নেই। কাকিমার কথাগুলো শুনে খুব বিরক্ত বোধ করছিলাম আমি। সাত তাড়াতাড়ি মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন মানে একটা মহৎ কাজ করে ফেলেছেন যেন। রেবতী কাকিমার এক ছেলে আর এক মেয়ে। ছেলেও তখন ভালো চাকরি করে পুনেতে। তাই নিয়ে কাকিমার দারুণ অহংকার। সব থেকে বাজে স্বভাব হলো পরচর্চা করা, পাড়ার সমস্ত মানুষের খোঁজ খবর রাখা, যেমন কার মেয়ের বিয়ে হলো না, কার ছেলে চাকরি পেল না, ইত্যাদি ইত্যাদি। খোঁচা দিয়ে কথা উনি সব সময় বলবেনই। সব জায়গাতেই অবশ্য এরকম কিছু মানুষ থাকে। আমার বিয়ে নিয়ে আমার মা যতটা না চিন্তিত, উনি মনে হয় তার চেয়েও বেশি চিন্তিত। তবে অবশ্য আমার মা ওনার কথাকে অতটা গুরুত্ব না দিলেও ইনিয়ে বিনিয়ে আমার মাকে আমার বিয়ে না হওয়া নিয়ে প্রায়ই কথা শোনাতেন। আমি ত্রিনয়নী, আমার নামটা রেখেছিলেন আমার ঠাকুরমা। আমি ঠাকুমাকে ছোটবেলায় বলতাম, এত নাম থাকতে এই ত্রিনয়নী নামটা রেখেছিলে কেন ঠাকুমা? ঠাকুমা বলতো, ওরে, ত্রিনয়নী হচ্ছে দেবী দুর্গার নাম। দেবী দুর্গা 10 হাতে সব কিছু সামলে নিতে পারেন। আমি মজা করে বলেছিলাম, আমার কি 10টা হাত যে আমার নাম ত্রিনয়নী রাখলে? ঠাকুমা বলতেন, নাই বা থাকলো 10টা হাত, তুই 2 হাতেই সব কিছু সামলাবি। মেয়ে হয়ে জন্মেছিস এমনভাবে ভাবিস না কখনো। বিয়ে করে ঘর সংসার করাটাই কিন্তু মেয়েদের একমাত্র কাজ নয়। মাদার টেরেজা, সিস্টার নিবেদিতার কথা ভাবতো। ওনারাও তো একজন মেয়ে। ওনারা নারী জাতির অহংকার। জানি না সেদিন ঠাকুমা আমার মধ্যে কী এমন দেখেছিলেন। সাবেককালের মানুষের মুখে এমন কথা শুনে আমি আশ্চর্যই হয়েছিলাম। সমাজের আর 5টা শিক্ষিত মানুষ যেখানে উল্টো কথা বলে, আমার ঠাকুমা অত প্রাচীন মানুষ হয়েও কী সুন্দর করে বললেন। আমি বিয়ে করিনি। আমার বিয়ের বয়স যখন পেরিয়ে যাচ্ছে একটার পর একটা বছর, তখন কত মানুষ কত কথাই না বলছে। মাকে কম কথা শুনতে হয়নি। মাও এক সময় খুব বিরক্ত হয়ে উঠতেন। ওই রেবতী কাকিমাই তো একদিন মাকে এসে বলল, মেয়ে এত সুন্দরী, তা সত্ত্বেও মেয়ের বিয়ে দিলে না, তা তোমার মেয়ের কি কোনো সমস্যা আছে? মেয়ে মানেই বিয়ে হওয়াটাই যেন জরুরি। তা না হলে সমাজের মানুষ সেটা বাঁকা চোখে দেখবেই। সে দেখুক, কে কি বলল, তাতে কান দিলে চলবে? আমি আমার লক্ষ্যে অবিচল থাকলাম। নিজের পায়ে দাঁড়াতে হবে। নিজের পড়াশুনো কমপ্লিট করে চাকরি করার জন্য প্রস্তুত হতে হবে। যাই হোক, আমি একটা চাকরি অবশ্য পাই। একটা সরকারি স্কুলে শিক্ষিকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। তারপর থেকে কেটে গেছে 8 বছর। আমি সংসার পেতে এখন ঘোর সংসারী। স্কুলের টাইমটুকু বাদ দিয়ে
বাকি টাইমটুকু এই সংসারেই মন দিয়ে দিই। হয়তো অনেকেই ভাববেন, বিয়ে না করেও সংসার? আচ্ছা, বিয়ে করলেই কি শুধু সংসার হয়? বিয়েটাই তো জীবনের সব নয়। বিয়ে নামক একটা সম্পর্কে মাত্র একজনের সাথে না জড়িয়ে আমি সম্পর্কের গাঁটছড়া বেঁধেছি অনেক মানুষের সাথে, আর তাতেই জীবনের সব সুখ খুঁজে পেয়েছি। আজ আমার ঠাকুমার কথা মনে পড়ে। দুহাতে সব কিছু সামলাতে বলেছিল। দুহাতে আমি সব সামলাচ্ছি ঠাকুমা। মাঝে মধ্যে মনে হয় দেবী দুর্গার মতো আমার কেন 10টা হাত হলো না। নিজের সংসারের গল্পটা তাহলে এবার বলি। চাকরি পাওয়ার পর একদিন মাকে আমি জানিয়েই দিলাম, মা, আমি সত্যি বিয়ে করব না। মা শুনে বলেছিল, কোনোদিন তো তোর ইচ্ছের বিরুদ্ধে যায়নি, তাই আজও আর যাব না। নিজের জীবন অবশ্যই নিজের মতো করেই কাটা। তবে ছোট থেকেই মা আমার পাশে সব সময় ছিল। বাবা মারা যাওয়ার পর থেকে মাই হয়ে উঠেছিল আমার সর্বেসর্বা। তখন অনেক ছোট আমি। একটা দুর্ঘটনায় আমার বাবা মারা যান। মা সত্যি কখনো আমার ইচ্ছের বিরুদ্ধে যায়নি, আর আজও সমানভাবেই পাশে আছে। 1 বছর হলো মা রিটায়ার করে গেছে। একদিন স্কুল থেকে ফিরে মা আমি দুজনেই চায়ের কাপ নিয়ে বসেছি। মাকে বললাম, তোমার সাথে একটা ইম্পর্ট্যান্ট কথা আছে। জানি না কথাটা শুনে তুমি কি ভাববে। আমি ভেবেছি সেই সব অসহায় মানুষদের কথা, পরিবারে যাদের কেউ দেখার নেই বা থেকেও যাদের কেউ দেখে না, সেই সব অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে একটু বৃদ্ধাশ্রম খুলব, তাই ভেবেছি মা। শুনে মা বলল, আরে এ তো খুব ভালো কথা। জীবনে ভালো কাজ করবি, আর এ নিয়ে আমি ভাববই বা কি? এমন কাজের সুবাসে আমিও বিভোর থাকতে চাই রে। মায়ের এই কথাটি আমার মনের জোর আরও বেড়ে গিয়েছিল। আমার বিয়ের জন্য সমস্ত টাকা রাখা আমার মায়ের হাতে সেই টাকা আমাকে তুলে দিয়ে বলেছিল, এই নে, এই সমস্ত টাকা একটা ভালো কাজেই তবে খরচ হোক। তারপর আর আমি থেমে থাকিনি। অবশেষে একটা বৃদ্ধাশ্রম তৈরি হয়ে গিয়েছিল। তবে আমাকে সর্বতোভাবে সাহায্য করে গেছিল আমার এক আইনজীবী দাদা, সৌমাভ রায়। সরকারি অনুমোদন পেয়ে আজ থেকে 5 বছর আগে উদ্বোধন হয়েছিল এই বৃদ্ধাশ্রমের। এখন 50 জন সদস্য আমার এই বৃদ্ধাশ্রমে। হেসে গান গেয়ে আনন্দে ওদের সাথে ভালোই কেটে যায় আমার। এখন বিভিন্ন সংস্থা, এনজিও থেকে প্রচুর সাহায্যও আসে। জানেন, এই পৃথিবীতে সব কাজের মূল্যায়ন হয়, ভালো কাজেরও হয়, মন্দেরও হয়। ছোট থেকে মা একটা কথাই বারবার বলে এসেছে, কখনো নিজেকে নিয়ে অহংকার করতে নেই। মানুষ হয়ে জন্মেছ যখন, তুমি এমন কাজ করো যে তোমাকে নিয়ে মানুষ অহংকার করবে। তবে আজ আমি কতটা খুশি তা আর বলে বোঝাতে পারবো না। আমার স্বপ্নকে সার্থক করে তুলতে পেরেছি। একসময় কত মানুষ আমার লক্ষ্য থেকে আমাকে বিভ্রান্ত করতে চেয়েছিল, সমাজের গতানুগতিক স্রোতে ভাসাতে চেয়েছিল আমাকে। আজ বিয়ে নামক সংসারের ক্ষেত্রে আবদ্ধ হয়ে গেলে হয়তো আমার স্বপ্নকে আমি সার্থক করতে পারতাম না। কত মানুষের ভালোবাসায় যে আমি ভরে উঠি তা ঠিক বলে বোঝাতে পারবো না। এই তো সেদিন সন্ধ্যেবেলায় আমার অফিসে বসে কিছু কাগজপত্র গোছগাছ করছি। হঠাৎ একজন বয়স্কা আমার নাম ধরে ডাকছে, তিনু, একবার আসবি মা? আমি সামনে যেতেই উনি বললেন, এখানে এসে না আমি খুব ভালো আছি জানিস। তোদের মতো মেয়েরা আছে বলেই আরও কয়েক বছর বাঁচার স্বপ্ন দেখতে পারি। এভাবেই সেবা করে যা। তোদের মতো মেয়েরাই আমাদের অহংকার। আমি বললাম, হ্যাঁ কাকিমা, সবই তোমাদের আশীর্বাদ। কাকিমা বললেন, অনেক অনেক আশীর্বাদ করি। প্রতি ঘরে ঘরে যেন তোদের মতো এমন একটা করে মেয়ে জন্মায়। এই আশীর্বাদটুকুই আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমার কাজে। সত্যি তো, এখানে এসে অনেকেই ভালো আছেন আর ভালোও থাকবেন। একটা শান্তিও আছে এখানে, আর সেটা নিজ মুখেই স্বীকার করলেন সেদিনের সেই রেবতী কাকিমা। আসলে বলাই তো হয়নি রেবতী কাকিমার কথা। রেবতী কাকিমার ছেলে বিয়ের পর বউ নিয়ে চলে গেল বাইরে। ছেলে আসলে বাইরে থাকে, চাকরি বাকরি ছেড়ে তো
বাবা মায়ের কাছে পড়ে থাকতেও পারবে না। আর বাবা মাকে বিদেশে নিয়ে গিয়ে রাখাও সম্ভব নয়। খুব স্বাভাবিক সেটা। আবার এখানে এত বড় বাড়ি, কে থাকবে তাহলে? নানা চিন্তা। একদিন কাকু মারা গেলেন হৃদরোগে। মেয়ের আবার বড় লোকের বাড়িতে বিয়ে দিয়ে বড় লোকের বউ। মায়ের খোঁজ খবর সে খুব একটা নিতে পারে না। কিছুদিন আগে ছেলে এসেছিল বাড়িতে, তারপর মাকে এখানে রেখে গেল একদিন। বিশালদা মানে কাকিমার ছেলে অবশ্য স্বীকার করেই ফেলল, অনেক বড় কাজ করেছিস ত্রিনয়নী। তোর আশ্রমে মাকে রেখে যেতে পেরে আমিও নিশ্চিন্তে থাকব। তুই তো আর আমাদের পর কেউ নোস। আমি জানবো আমার মা নিজের লোকের কাছেই আছে। অথচ রেবতী কাকিমার আজ অত বড় অহংকারের বাড়ি, থাকার লোক নেই। হয়তো কদিন পর বাড়িটা বিক্রিও হয়ে যাবে। কথায় বলে পৃথিবীটা গোল, তাই কার সাথে যে কখন আবার দেখা হয়ে যায় কে বলতে পারে। আজ আমি অসহায় মানুষগুলোর পাশে থাকতে পেরেছি। এরা আমার সন্তানের মতো। এদের মুখ থেকে যখন মা ডাক শুনি তখন বুকটা ভরে যায়। সন্তানের জন্ম দিলেই যে মা হওয়া যায় এমনটা নয়। আমার সংসারে আজ এতগুলো সন্তান আমাকে ভরিয়ে রাখে এক সুন্দর সুখানুভূতিতে। এতগুলো মানুষের ভালোবাসায় আমিও বেশ ভালোই আছি।